আমরা এই মুহূর্তে আজকে ৩রা মার্চ ২০২৫ আমরা চলে এসেছি কবি, সাহিত্যিক, লেখক, গায়ক এবং সমাজসেবী অমলেন্দু বিকাশ দাস মহাশয়ের বাড়িতে। আমরা তার সঙ্গে আমাদের চ্যানেলের মাধ্যমে আলাপচারিতায় আজকে কিছুক্ষণ কাটাবো। আচ্ছা, কবি, লেখক, সাহিত্যিক, গায়ক এবং সমাজেরও কাজ করে থাকেন অমলেন্দুবাবু, অমলেন্দু বিকাশ দাস। প্রথমে আপনাকে আগে আপনার শরীর কেমন আছে? শরীর এখন আমার অসুস্থতার পর আবার স্বাভাবিক হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে। তার জন্য নিয়মিত ওষুধ এবং নিয়মিত ডাক্তারি পরিষেবার কথা মাথায় রেখে আমাকে চলতে হচ্ছে। এই হচ্ছে বর্তমান এখন। আর কি হসপিটালে বা কোথাও যেতে হয় দেখানোর জন্য? না, একটা নির্দিষ্ট সময়ের পরে চেক আপের সময় থাকে, সেইটারও পর্ব প্রায় মিটে এসছে। এখন কি আগের চেয়ে অনেকটা ভালো আছে? আগের থেকে আবার স্বাভাবিক বলা যায়। আপনি হসপিটাল না নার্সিংহোম? বিএম বিড়লা রিসার্চ ডায়াগনস্টিক সেন্টার। কতদিন ছিলাম বলতে, আমি জুলাইয়ে আমি নিজে একজন ডায়াবেটিক পেশেন্ট। তার থেকে হঠাৎ পরিস্থিতি খারাপ হতে, হ্যাঁ, এবং সেখান থেকে আমাকে বিএম বিড়লাতে ছুটতে হয়। সেখানে যাওয়ার পরে বলল অ্যাঞ্জিওপ্লাস্টি হবে আপনার এবং 3টে অ্যাঞ্জিওগ্রাফ করতে হয়। 3টে স্টেন নতুন করে বসানো হলো। এরপর এটা জুলাই মাস, জুলাইয়ের 22, জুলাই 23, সরি, জুলাই 23। তারপরে আবার নভেম্বরে একদিন শরীরটা কেমন কেমন, তাতে অসুস্থ হতে আবার ওই বিএম বিড়লাতে যাই এবং বলে যে আরেকটা স্টেন চেঞ্জ করতে হবে। এই 4টে স্টেন বদল হয়েছে। বদল হওয়ার পরে ওষুধের চর্চা এবং খাদ্যাভ্যাসের বদল, এই দুটো নিয়েই আমার দিন যাপন। এখন কি দূরে প্রোগ্রামে যেতে পারছেন? আমি দূরের প্রোগ্রামগুলো যতটা সম্ভব না করি এবং তাদের বলি। কাছাকাছি প্রোগ্রামগুলো যাই এবং সেখানে কবিতা, গান, আবৃত্তির বিচারক, এগুলো আমি নিয়মিত করি। হ্যাঁ, মানে 3 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যে। এর বাইরে ঠিক, হ্যাঁ, আবার গরম আসছে। এই এখন তাহলে মোটামুটি ভালো আছেন এবং ভালো থাকুন। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই মনোকামনা রাখছি। আর আপনার কাছে এসেছি, আমরা কিছু কবিতা শুনবো, কিছু আলাপচারিতা শুনবো, এইভাবে আমরা আপনার সঙ্গে কিছুক্ষণ কাটাবো। তা একটা কবিতা তাহলে হয়ে যাক। নিষিদ্ধ কবাট। সিয়াজ ই ঘরকে আসে লাই, বহুত দিন হয়ে গেল, দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছর যায়, নদীর ধারা আর বৃষ্টি ঝাড়ার মতো চোখের পলকে কত সাল চলে গেল, তবু শিয়ার ই ঘরকে আসে লাই। চাঁদ ছড়ানো মহুল ক্ষেতির গায়, তার সাথে মোর কথার মেঘ লুকায়, শালের বনে ঘুরে ঘুরে কত লিঝুম কাটায় দিছি মালা গাঁথার গানে, বসত থিকা বহুত বহুত দূরে হারায় গেছি তারে সঙ্গে লিয়া, কেন্দুলির মেলায় বাউলের মেলায় টুসু ভাদু ঝুমুর গানে নাচনা কত সোহাগ দিছি তারে, আমার আন্ধারি সে টুকি রানী ওরে, শিয়ার ই ঘরকে আসে লাই। বহুত দিন হয়ে গেল, তার মেলায় কিনা কাচের চুড়ি, তার রং বাহারি টিপের পাতা, তার কাঁকনের কিলি মাটা আজও আমার তাকের পরে তোলা, মুখের হাসি যে ভুলাতো সূর্যমুখীর ডাক, গুণের ধারা যে শোনাতো বনের কুজন, চোখের চাচি যে আমারে মন করে উদাস,
সেই টুকি রানী ঘরকে আসবে লাই ওরে, শিয়ার ই ঘরকে আসবে লাই, আর কোনো দিন আসবে লাই রে। তার আশার পথের আশার আলোক গিছে লিবে, তার আশার পথের নিশান হারায় গেছে। কেউ আমারে আনায় দিতে পারবা না, কেউ টুকিকে ফিরায় দিতে পারবা না জানি। আমার বন্ধ কবাটে ঢুকবে ভোরের আলো, পাখিরা গাইবে তারি গান, ফুলেরা হাসবে তারি সুরে। আমার প্রাণ পাখি যে উড়ে গেছে চৈতি রাতের ঝড়ে, তার শূন্য খাঁচা আজ দোলে আমার বুকের মাঝে। মোর 7 মহলার ঝাড়গুলো সব ভেঙে গেছে অমারাতির বুকে, শিয়ার ই ঘরকে আসবে লাই ওরে। এই কবিতা আপনার নিজের লেখা? নিজের লেখা। কবিতার নাম নিষিদ্ধ কবাট। 1985-86 সালের দিকে লেখা। এবং এই যে বইটা করেছেন, এই এতগুলো কবিতা নিয়ে বইটা করেছেন, আবৃত্তির কবিতা, বইটা একটু দেখাবো। বইয়ের নাম হচ্ছে আবৃত্তির কবিতা, আবৃত্তির কবিতা, কবিতার আবৃত্তি। অমলেন্দু বিকাশ দাস মহাশয় লিখেছেন। আমরা তার সঙ্গে এই মুহূর্তে আলাপচারিতায় রয়েছি। এরকম প্রচুর বই তিনি লিখেছেন। এটি আমার, হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, উনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন মানে 2023-এ অবসর প্রাপ্তির পরেই আমার এই হঠাৎ করে সুগারের, এবং সেখান থেকে আমাকে ফোনও করেছিলেন, কেমন আছো, আপনি কোথায়, বলেন না হসপিটালে। আমার হঠাৎ করে শরীরটা মানে সুগারের মাত্রা বেড়ে গিয়ে বিপর্যয়টা নেমে আসে। যাই, এখন ভালো আছেন, ভালো থাকুন, এটাই চাইবো, যেহেতু আমরা সবাই একসঙ্গে ঘোরাঘুরি করি। আর কবিতা এরকম বই কতগুলো আপনি লিখেছেন? আমার গদ্য পদ্য 2 মিলিয়ে 15টার উপরে, আর বিভিন্ন সংকলনে আমার লেখা আছে। সে গদ্য পদ্য প্রবন্ধ, বিভিন্ন যারা আমার সুবিনিয়োগ বার করে। গল্পের বই নিজস্ব বলতে একটি, সেটা হচ্ছে পেলিকানের পোশাক। আর উপন্যাস আমার খান 5 কিন্তু গদ্যের বই কম কেন? আমার কিন্তু প্রথম জীবনচর্চা শুরু হয়েছিল এই পয়গাম বলে পত্রিকায় দিয়ে। হ্যাঁ, আব্দুল আজিজ আল আমান ছিলেন এই পত্রিকার সম্পাদক। সাহিত্যিক, হাতে করি বলা যেতে পারে, হ্যাঁ, সাহিত্যিক আব্দুল জব্বারের সঙ্গে আমার পরিচয় হয় দ্বাদশ শ্রেণীতে পড়ার সময়। স্কুলের স্মরণিকা করার একটা গল্প দিয়েছিলাম। মাস্টারমশাই বিশ্বনাথ জানা বললেন, অমলেন্দু, গল্প হিসাবে গল্পটা তোমার ঠিক আছে, এটা যাবে স্মরণিকা সংখ্যায়। কিন্তু স্মরণিকা প্রকাশের সপ্তাহখানেক আগে আমাকে বললেন, অমলেন্দু, এই সমস্ত পত্রিকাগুলো করার সময় হয় কি, তাদের বিজ্ঞাপনদাতাদের আগে প্রাধান্য দিতে হয়। সেই বিজ্ঞাপনদাতাদের প্রাধান্য দিতে গিয়ে তোমার লেখাটার জায়গা হয়নি। হ্যাঁ, সম্পাদককে বলেছিলাম, কিন্তু পৃষ্ঠা সংখ্যা আর বাড়ানো সম্ভব না। তখন উনি আমাকে বললেন যে আমার প্রিয়জন বন্ধু আব্দুল জব্বারের কাছে তুমি যাও, আমার নাম করে বলে। আমি বললাম, হ্যাঁ আমি জানি। বলে সাতগাছিয়ায়, আমার আদি নিবাস হচ্ছে বুড়ুল, নোদাখালী, বিরলাপুর, দক্ষিণ 24 পরগনা। কর্মসূত্রে আমি ডায়মন্ড হারবারে এসে এখন ডায়মন্ড হারবারে থাকি। তা তখন ওই আব্দুল জব্বারের কাছে যাওয়াতে 1980-82 দিকে সেখানে যেতে উনি ওনাকে লেখাটা দেওয়ার পর বললেন, আচ্ছা ঠিক আছে। তারপরে মাসখানেক বাদে যেতে দেখলাম উনি আমাকে ওই পয়গাম সংখ্যা দিলেন, তাতে আমার গল্পটা প্রকাশ পেয়েছে। এরপরে ওনার কাছে আমি নিয়মিত গল্প নিয়ে যেতাম। হ্যাঁ, না, তার আগে বিভিন্ন পত্রিকায় লিখেছি, ক্ষুদ্র পত্রপত্রিকাতে বিভিন্ন জায়গায়। আমি তখন কবিতা বেশি লেখা হতো, কারণ তখন বাইপোস্টে একটা গল্প পাঠালে একটা খাম ভরে যাবে, কিন্তু একটা খামের মধ্যে আমি 5টা কবিতা পাঠালে তার থেকে একটা না একটা কবিতা নির্বাচিত হয়ে পত্রিকাটা আমার কাছে আসবে, এই আমার বিশ্বাস ছিল। কিন্তু একটা গল্প পাঠালে যদি গল্পটা না পছন্দের হয়, তখন আর পত্রিকা আমার আসবে না। সেই কারণে আমি কবিতা এবং ছড়াই বেশি পাঠাতাম। আমি গল্প বাইপোস্টে খুব কম পাঠিয়েছি, সেগুলো নিতান্ত প্রয়োজনে যারা বলেছে তাদের। তো এই আব্দুল জব্বারের সঙ্গে পরিচয়ের পর পয়গাম থেকে তখন আমার নিয়মিত লেখা বেরোতে শুরু করলো। ছড়া, কবিতা,
গল্প, প্রবন্ধ, রম্য রচনাও তখন বের করেছি এবং ওখান থেকেই কল্পবিজ্ঞানের গল্প দুখানা লেখা বেরিয়েছিল। পথে চলতে চলতে সম্পাদক আব্দুল আজিজ আলামান মারা গেলেন, কিছুদিন পয়গাম বন্ধ, তারপরে আবার পয়গাম ধরলেন ওনার মিসেস এবং তারপরে ওনার কন্যা। পরবর্তী একদিন আব্দুল জব্বার আমাকে জানালেন, অমলেন্দুবাবু, পত্রিকা তো এখন প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছে, আপনি অন্য কোনো পত্রিকার সন্ধানে এগিয়ে যান। এবং উনি ওখান থেকে পরিবর্তন পত্রিকায় চলে গেলেন জব্বার সাহেব, আর আমি হয়ে গেলাম একা। তারপরে ওখানে যোগাযোগ একে একে কমে গেল, মার্কেট স্ট্রিটে যাওয়া বন্ধ হয়ে গেল। আমার ওই এক ধাপের নিয়মিত লেখা বেরোনোর যে পথটা, সেটা প্রায় বদ্ধ হয়ে গেল। তারপরে কর্মসূত্রে প্রবেশ এবং রেলের জরুরি বিভাগে চাকরি, প্রথমে টিকিট সংগ্রাহক, তৎপরিবর্তনকালে টিকিট সংগ্রাহক থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মালগাড়ির গার্ড, এবং মালগাড়ি থেকে আমাদের ধাপে ধাপে প্যাসেঞ্জার ট্রেনের গার্ড, এবং পরবর্তীকালে আমি চাকরি শেষ করেছি মেল এক্সপ্রেস ট্রেনের গার্ড হিসাবে, যা বর্তমানে ট্রেন পরিচালক বা ট্রেন ম্যানেজার বলে আমরা স্বীকৃত। বর্তমান সরকারের পরিসংখ্যানে এই সাম্মানিক পদটা পরিবর্তিত হয়েছে। এবং এর মাঝখানে কিন্তু আমার লেখা কখনোই হারিয়ে যায়নি। এর মাঝখানেই আমার কিন্তু গদ্য পদ্য প্রবন্ধ সব কিছু চলছে, এবং আবৃত্তির বিচারকের পদ, নাটকের বিচারকের পদ। মাঝখানে আকাশবাণীতে যুববাণী বিভাগে আমি 5 বছর নিজের প্রচেষ্টায় দিনের পর দিন যাতায়াত করে তারপরে অডিশনের মাধ্যমে যুববাণী বিভাগের আমি শিল্পী হিসেবে পরিচিত হই। এবং সেখানে চলুন আমার গায়ে সকালবেলায় কবিতা পাঠের আসরে গদ্যের সঙ্গে আমার বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে, এবং মনীষীদের রচনা থেকে পাঠ, এটাও আমি করেছি। এইগুলো আমার আকাশবাণীর সঙ্গে যোগসূত্রতার মাধ্যমে আমার উপলব্ধি। তারপরে আমার প্রথম বেরোয় উপন্যাস ভেলোর এক্সপ্রেস। ভেলোরে আমার পুত্রের চিকিৎসার জন্যে দীর্ঘদিন যাতায়াত করতে হয়েছিল। সেই যাতায়াতের সূত্রে আমার ভেলোর সম্বন্ধে একটা আগ্রহ জন্মায়, এবং তার সঙ্গে সমস্ত কিছু পড়াশোনা করে জেনে আমি এটি বই লিখেছিলাম। সেটাই আমার প্রথম উপন্যাস ভেলোর এক্সপ্রেস। সেই ভেলোর এক্সপ্রেসের পর আমার বেরোয় অনুপের উপাখ্যান। ছায়া পাবলিকেশন, সমীর রায় মহাশয়ের তত্ত্বাবধানে সৈয়দ রেজাউল করিম আমার যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এরপরে হঠাৎ একটি সম্পাদক, তিনি বিভিন্ন রকমের সংকলনের জন্য আমার থেকে লেখা চাইলেন, যেমন কল্পবিজ্ঞানের গল্প, ভৌতিক গল্প, সামাজিক গল্প, বিচিত্র রসের গল্প, এই ধরনের গল্প কয়েকটা চাইলেন। আমি সেই গল্পগুলো ওনাকে ডিটিপি করে পাঠালাম, এবং সেগুলো বিভিন্ন সংকলনে বেরিয়েছে। সেই সম্পাদকের নাম হচ্ছে স্বপন পাত্র, হুগলিতে বাড়ি। পরবর্তীকালে হঠাৎ মনে হলো যে এগুলো তো ডিটিপির পরবর্তী কপিও আমার কাছে করা আছে, তাহলে একটা গল্পের বই করি। এই বলে আমি সেই লেখাগুলো নিয়ে বারুইপুরে এক জায়গায় জড়ো করে একটা হান্নান হাসানকে দিলাম যে আমার একটা গল্পের বই করে দেবেন। বললেন, হ্যাঁ অমলেন্দু, দেখি লেখা দাও। লেখা ডিটিপি করে দেওয়াতে তো বকবক খুশি, কারণ ডিটিপি করে দেয়া থাকলে সেখানে প্রুফ দেখার কাজের সুবিধে প্রচণ্ড সুবিধা হয়। এবং সেখান থেকে উনি ওই গল্পের বই পেলিকানের পোশাক বের করে দিলেন। এরপরে ওই হান্নানবাবুর কাছেই আমার আকাশ জুড়ে মেঘের ভেলা,
ইষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মেঘ বরণা ইত্যাদি ছড়ার বই বেরিয়েছে। এর মাঝখানে আমার বৃষ্টি ভেজা মিষ্টি ছড়া প্রথম, এই দ্বিতীয় ছড়ার বই করলাম। আর প্রথম কবিতার বই বেরোলো 1990 সালের দিকে, জন্ম নেবে সূর্য শিশু বলে। ওটা হচ্ছে হাওড়া জেলার নলপুর থেকে প্রণবকান্তি মুখোপাধ্যায়, দীপক জোয়ারদার আর অমলেন্দু বিকাশ দাস, এই তিনজনের মানে কবিতার সংকলন বলা যায় জন্ম নেবে সূর্য শিশু। আর সেই সময় আমি চাকরি সূত্রে ডায়মন্ড হারবারে কবি শাকিল আহমেদের সঙ্গে পরিচয়, এবং শাকিল আহমেদ তখন কবিতার বই করতে বলায় আমাকে প্রথম এই একই সঙ্গে জন্ম নেবে সূর্য শিশু এবং আমার আরেকটি কবিতার বই নিষিদ্ধ কবাট প্রকাশিত হয়। নিষিদ্ধ কবাট নামটা দেয়া শাকিল আহমেদেরই। জন্ম নেবে সূর্য শিশু প্রণবকান্তি মুখোপাধ্যায়ের সংকলন করা। তারপরে একে একে আমার কবিতার বই আরও বেরিয়েছে। এত ফুল সাজাবো কোথায়, শব্দের অভিমান। শব্দের অভিমান বইটা সম্পূর্ণ আমার নিজের চিন্তা ভাবনা এবং প্রচ্ছদও আমি করেছি, করে এই বইটা করা শব্দের অভিমান। তারপরে এত ফুল সাজাবো কোথায়, মেঘবরণা। এর পরবর্তী চলে গেল কয়েকটি ছড়ার বই, ইষ্টি কুটুম, মিষ্টি কুটুম, আকাশ জুড়ে মেঘের। তা বলা যেতে পারে, এক একটা সময়। হ্যাঁ, ব্যাপার ওই সময় একটা সিরিয়াল হয়েছিল, তাদের নামটা পরবর্তীকালে মিলে যাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, আকাশ জুড়ে মেঘের ভেলা, এবং একটি আঞ্চলিক কবিতার বই বের করেছি, তার নাম হচ্ছে চানম চানম নাই যাও। চানম চানম নাই। এই যে আপনার অনেক কবিদের আমরা দেখেছি নর্মাল কবিতা লেখেন, আপনি প্রথম যে কবিতাটা বললেন ভাষার ওটা আঞ্চলিক, অনেক রকম ভাষা মিলে আঞ্চলিক টাইপের হয়ে ওটা হলো। সবাই কিন্তু এটা পারে না, সবাইকে এটা দেখবেন পারে। যেমন আমি অনেক জায়গায় দেখছি, সেদিনকে দেখলাম একটা কোথায় একটা মহিলা, মানে বেশি বয়স না, বিবাহিত, কিন্তু এমন একটা ভাষা নিয়ে বললো, সেই ভাষাগুলো আমরা উচ্চারণ করা খুব মুশকিল হয়ে যাবে। মেদিনীপুর বা উড়িয়া টাইপের ভাষা যুক্ত করে তার একটা কবিতা হয়ে যাবে। হ্যাঁ, একটা কবিতা হয়ে যাবে। আবার আলাপচারিতা শুনবো আমরা, একটা কবিতা হয়ে যাবে। আচ্ছা, একটা বাচ্চাদের কবিতা শোনাই। ঠিক আছে। পুজোর জামা, এটা আমার নিষিদ্ধ কবাট কাব্যগ্রন্থে প্রকাশিত। পুজোর জামা, এবছরও মা আমার নতুন জামা হলো না। গত বছর ধান ফলেনি মাঠে, বন্ধ ছিল বাবার কলে কাজ। বাবাই টুপাই ওদের কত রকম সাজ। আমার প্যান্টে ছিল না বোতাম, জামাতে ছিল না পকেট। তুমি শুধু বলো লেখাপড়া কর, সাজগোজে আর মাথা কি হয় হেঁট। আসছে বছর হবে, এবছরও মা আমার নতুন জামা হলো না। বাবা শেষে ট্রেনে পড়ল চাপা, ধানের জমি রোয়াই হলো না। খিদের কথায় তুমি কেবল বকো, সারাটা দিন তোমার কাজ আর কাজ। পাল্টে গেছে তোমার মন মেজাজ, ঢাকে আওয়াজ পুজোর, আমার নতুন জামা হলো না। আরেকটি কবিতা অন্যরকম ছন্দের কবিতা পড়ি। বর্ষ শেষে আসে ওই চৈতালি ঝড় পলকুটি, খড় নৃত্য নাচের শ্যাম ও রাধার রঙ্গতে থই থই নাচে গোল তাতা দোলে। গাজনে ঢাকের কাঠি আর ট্যাংরা সরম পুটি, খই ফুটে গোর বুকের তলে সপ্ত সাগর মাতিয়ে দোলে। ফাটে রে তপ্ত বায়ে সজনে ডাঁটি দুধের ঘোলে, মারে রং এলো চুলে ধা তিন তিন তাক, কেরে কর কেরে। চরকি পাকে চড়ক গাছে দই চিড়েতে ভিজবে কিরে, নিমের হলুদ গায়ে যাদের ভিজবে কিরে, কেরে কর কেরে। ওখানে পুকুর পাড়ে থাক না আড়ে, কইছে কথা বছর শেষে কইতে দে না। তোদেরও মতির মালা দুলবে সেদিন, আসবে বাজার সেরা ময়না মতি, ক্ষতি কিসে
ক্ষতিসে লাভের চিটে গুড় গড়ালে পড়বে বাধা, উঁথুলে হাঁড়ি সাদা। দাদা তোর কাজ কি তাতে, তুলে রাখ কলমিগুলো, ডুবিয়ে নুলো চর্বচস্য লেজ্জ পেয়, রোগের শত্রু প্রাণের প্রিয়। লাগবে ভালো লাগবে ভালো, বুঝলি ওরে কড়াই মুড়ি, শশার কুচি আমের আচার, আহা জামরুল যেন মৌমাছি ভীমরুল। কেমন রে বেল মোরব্বা, ঝড়ের লাল তোফা তোফা, ওখানে দাঁড়িয়ে কেটা, আড়ালে শুনছে কেরে, ধা তিন তিন তাক কেরে কেরে। বছরের শেষ বুঝি হায়, জীবনের একটি বছর গেল ঝরে, কি আশার দ্বীপ জ্বালিয়ে আছি বসে, ভেটকি মুখ চিমসে চোখো ডিগ্রি বুকো। জ্ঞানেরও কপচে বুলি, গিট্টি খুলি বেড়ে যায় চুলেতে পাক, ধরে জট নামছে বটের ঝুরি। এমনি কবচে বুলি, গিট্টি খুলি ধরে জট নামছে বটের ঝুরি। এমনই বছর শেষে হতবা প্রাণটা শেষে, উড়ে যাবে পোলকুটি খড়, উড়ে যাবে পোলকুটি খড়। মানে এই কবিতাটা অনেকটা গানের মতো, ছন্দের ছন্দে ছন্দে মিউজিক দেওয়া যায়, হ্যাঁ তবলা বাজবে, খুব সুন্দর তবলা বাজবে। বাংলা ভাষার বাংলা গানে, বাংলা মায়ের বাংলা প্রাণে আনলো জোয়ার কে? অনেকে রক্ত চোখের জলে ভাষার জোয়ার আনলো যারা, আজকে তাদের স্মরণ করি আমরা একসাথে। ঊর্ধ্বশাহীর জঙ্গি কামান ছিনিয়ে নিল 4টি জোয়ান, ফরমান শেষে হলো খান খান শহীদের রক্তে। রফিক সালাম জব্বার ভাই, বাঙালির প্রাণ আজও ভোলে নাই, স্মরণে 21 কাঁদে 10 দিক আলোর ভুবন হাসে। বাংলা আমার হৃদয় পুরে, বাংলা আমার উঠোন জুড়ে, শীষ দিয়ে গান গাহে পাখি জোয়ার জলে ভাসে। সুবিনয় পড়তে জানে না, সুবিনয় লিখতে জানে না, সে লেখায় দড় কাজে বড়, লেখা পড়ায় মন বসে না। সে গাছও কাটে ভাড়ও বাঁধে, গাছ কেটে গাছ পুঁততে পারে, গাছের ভাষা পড়তে জানে, আয়ের হিসাব জানে না। পরিপাটি সাজের বাহার, এক থালা ভাত প্রাত আহার, কাজের বেলায় হীন বিরাম কেরামতি জানে না। মাসের শেষে যা দেয় তাকে, সে নিয়েই আমোদে থাকে, রোগে শোকে পড়লে পরে ওষুধপত্র জোটে না। বাঁশের বাতা টালির চাল, বর্ষাকালে বারিশ ঝরে, হঠাৎ কিছু চাইলে পরে বাবু বলে হিসেব করে, থাকলে তবে দেব তোকে, উপরি টাকা দিলে পরে শোধ করবি কেমন করে, হিসাবেতে অঙ্ক মেলে না। আচ্ছা, এবার লাস্ট একটা প্রশ্ন করি। আপনাদের বয়স হয়ে যাচ্ছে, আমাদের সুব্রত বাবু উনি চলে গেছেন, সুব্রত ভূঁইয়া। দীপকবাবু খুব অসুস্থ, মানে ডায়মন্ডে আমরা যারা কবিরা যাদেরকে আমরা চিনি আর কি, অমলেন্দু বিকাশ দাস অসুস্থ হয়েছিলেন, তো চলাফেরা করছেন। সুব্রত বসু, তারও বয়স হয়েছে 72 বছর বয়স হয়ে গেছে। এরকম কবিদের যে পুরনো কবি, শাকিল আহমেদও হসপিটালে একবার ভর্তি ছিল, তার একটা স্ট্রেন বসেছে। এই যে ডায়মন্ড হারবার যে কবি কুল আর কি, এর তো বয়স হয়ে যাচ্ছে। আমাদের প্রকৃতির নিয়মে জন্মানো মৃত্যু থাকবেই, এর দিনক্ষণ নেই, কেউ বলতেও পারে না। পরবর্তীকালে নতুন নতুন কবি কি উঠছে আপনাদের মতো, যে এরকম নানান ভাষায় কবিতা বলতে পারবে? আপনি তো বহু জায়গায়। অবশ্যই উঠছে, আমি বলবো এর জন্যেও চর্চা করতে হবে, জানতে হবে। কবি কোনো ভূমির ব্যাপার নেই, কবি জন্মায় তার প্রতিবেশে, তার পরিবেশে, তার সাংস্কৃতিক, তার রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু দেখেই কবিতা লেখা হয়, এবং সেই পরিবেশ থেকেই কবিরা উঠে আসেন। এর পরবর্তী কবিরা এগিয়ে আসছে, সেখানে সৈকত ভট্টাচার্য আছে, চন্দন মিত্র, সৈকত ঘোষ, চন্দন মিত্র, আব্দুল জুব্বার মোকামি, না 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 ভুল হচ্ছে, আব্দুল জব্বার মোকামি নয়, ওটা হচ্ছে আব্দুল জব্বার দা। আচ্ছা, হ্যাঁ, এইরকম সব আছে। ওদিকে সুমিত মোদক আছে, তারও দেখতে দেখতে একে একে বয়স হয়ে যাচ্ছে। অরুণ পাঠক, এরা পরবর্তী প্রজন্মের কবি, এরাও উঠে আসছে, এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ছেলেমেয়েরা উঠে আসবে। ওদিকে শৈলেন মাইতি আছে, মানস চক্রবর্তী, বজবজের বুড়ুলের দিকে। আমি আবৃত্তি শেখাই, আবৃত্তির ক্লাস করি। হ্যাঁ, যতদিন পারবেন করবেন। হ্যাঁ, কারণ আমার দুটো ভালোবাসা বলতে গেলে গান এবং কবিতা।
এই গান আমার ক্লাস 5 থেকে স্কুলের রবীন্দ্র নজরুল সুকান্তের সারি গান গাওয়ার মধ্যে দিয়ে নিবদ্ধ। যেমন বহু প্রোগ্রামে আমি একটা গান শুনেছি। তার পরবর্তীকালে আমি নিজে গান শিখেছি 7 থেকে 8 বছর। ক্লাসিক্যাল মানে ধ্রুপদী সঙ্গীত বিকাশ কুসুম হালদার, বেল সিনহা ওনার কাছে শিখেছি। এবং আরও 5-7 বছর আমি আবৃত্তি চর্চার মাধ্যমে হঠাৎ বজবজের কবি ও কণ্ঠের সঙ্গে যুক্ত হই, যেখানে আমি আবৃত্তির মানে শিক্ষক হিসাবে বা গুরু হিসাবে পাই সুকুমার ঘোষ, দেবপ্রসাদ নাগ, প্রদীপ দাস। এদের মাধ্যমে আমার আবৃত্তির সঙ্গে যোগাযোগ হয় এবং তখন আমি বুড়ুল থেকে বজবজে যেতাম আবৃত্তি শিখতে। ওদের আর একটা প্রতিষ্ঠান ছিল বিড়লাপুরে শৈলেশ্বর বাগ প্রধান শিক্ষক মহাশয়ের বাড়িতে অথবা বিড়লাপুর স্কুলে ক্লাস হতো। ইন্দিরা সামন্ত রায় শেখাতেন, ওদের সঙ্গে দেবুদা, সুকুমার দা এরা এসে ক্লাস করাতেন। পরবর্তীকালে প্রত্যেকেই যখন ওরা চাকরি পেয়ে গেল, এই বিড়লাপুরের পাঠ উঠে গেল, বজবজটাই একমাত্র ছিল এবং বজবজে সুকুমার ঘোষের বাড়িতে আবৃত্তির চর্চাটা হতো। যদিও সুকুমার ঘোষ আজীবনকাল এখনও পর্যন্ত উনি এই আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে শেখান এবং আবৃত্তিকে নিয়েই তিনি অবসরের পরে তার দিন যাপন। তো দেখছেন বা এখনো টিউশন করছেন, আবৃত্তির দিকে কি ঝোঁক বাড়ছে না কমছে? দিনে দিনে আবৃত্তির দিকে মানুষের ঝোঁক বাড়ছে। কম্পিটিশান হয়, কিন্তু সেখানে চর্যা, ধারাবাহিক চর্যার ঘাটতি আমরা লক্ষ্য করি। আবৃত্তিটা শুধুমাত্র শুনে আর ছন্দ প্রধান এইটুকু মনে রাখলে হবে না। গান যেমন তার রেওয়াজের দরকার হয়, রেওয়াজ না থাকলে গানের চর্চাটা ধারাবাহিক হয় না বা গান সুরমাধুর্যে ভরে ওঠে না। তাল, লয়, মান এই 3 নিয়ে গান, এই 3টেকে যদি ধারাবাহিকভাবে অনুসরণ না করা যায় তাহলে তার গান হয়ে ওঠে না। তিনি মানে প্রচলিত পাড়ার শিল্পী হয়ে থাকেন, কিন্তু একজন শিল্পী হয়ে উঠতে গেলে তাকে গান, তাল, লয়, মান নিয়ে চলতে হয়। ঠিক আবৃত্তিও সেই রকম, আবৃত্তিরও পরিচর্যা করতে হবে। তাকে রবীন্দ্র যুগের পর তার পরবর্তী যুগে যখন অচিন্ত্য কুমার সেনগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এনারা সব যখন একে একে এলেন, তাদের কবিতায় যে পরিবর্তন ঘটল, জসীমউদ্দিনও পড়তে হবে, আবার এদিকে অমিয় চক্রবর্তীর কবিতাও পড়তে হবে, আবার শক্তি চট্টোপাধ্যায়ও পড়তে হবে, জীবনানন্দ দাসও পড়তে হবে। জীবনানন্দ দাস না পড়লে মানে কবিতার ধারাবাহিকতা বজায় থাকবে না এবং কোথা থেকে কোথায় যাচ্ছে। এ ব্যাপারে বুদ্ধদেব বসুর আধুনিক কবিতা বলে একটি সংকলন আছে, সেই সংকলনটা পড়লে বোঝা যায় কবিতার কোথা থেকে কোথায় পরিবর্তন। সাধারণ মানুষ রবীন্দ্রনাথের ওই আফ্রিকাতে গিয়ে থেমে গেছে, কিন্তু তার পরবর্তীকালে পরিচয় পত্রিকায় বা শেষের দিনের কবিতাগুলো সেগুলো তারা সেভাবে অনুশীলন করে না বা সেভাবে আবৃত্তি হয় না বলে মানুষ সেই কবিতাগুলোর দিকে তাদের ধ্যান নিবদ্ধ করতে পারেনি। এবং সেখান থেকে বর্তমানে যে সমস্ত কবিতা লেখা হচ্ছে, সময়ের কবিতা, প্রকৃতির কবিতা, গাছপালার ওপরে, সেখানেই গাছপালাই বিষয়বস্তু কবিতার, এরাও যে কবিতা হয়ে উঠতে পারে এই সাধারণ মানে বোধের অনুশীলন, সেগুলোই কবিতার পাঠের মধ্য দিয়ে বোঝা যায়। এবং কবিতা পাঠ করলে আগে ধরুন আপনারা বিভিন্ন জায়গায় জাজ হিসেবে যেতেন, হ্যাঁ, এখন হয়তো শরীর না যাই, এখনও যাই, তবে দূরে নয়, দূরে সেভাবে ডাকে না বা পরিচয় নেই যেটা, কিন্তু যেখানে পরিচয় আছে সেখানে যায়। আমি এদিকে জয়নগর, ওদিকে বজবজ পর্যন্ত। হ্যাঁ, ডাক আগের থেকে বেশি পড়ে ছেলে মেয়েদের মধ্যে। হ্যাঁ, আবৃত্তির চর্চাটা বেড়েছে, হ্যাঁ, সেই হিসাবে এটা বলা যায়। ঠিক আছে, লাস্ট একটা কবিতা দিয়ে আমরা শেষ করব। আমরা চলে এসেছি রায়নগর 11 নম্বর ওয়ার্ড, ডায়মন্ড হারবার পৌরসভা। অমলেন্দু বিকাশ দাস, কবি, সাহিত্যিক, লেখক, সমাজসেবী, গায়ক, তার বাড়িতে শেষ কবিতা দিয়ে আমরা আলাপচারিতা এখানে শেষ করব। তিনি বিভিন্ন জায়গায় জাজ, বিচারক হিসাবেও যাই, নাটকেরও বিচারক হয়ে যায়, নাটকের বিচারক,
গানেরও উনি অংশ নেন বিভিন্ন জায়গায়। মানে অনেকগুলো গুণের অধিকারী বলা যেতে পারে, যেটা উনি কোনোদিনই প্রকাশ করেন না। আমরা খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে এই প্রকাশগুলো পাই। সেই জন্যে আজকে আলাপচারিতায় তার সঙ্গে আমরা কিছুক্ষণ কাটাচ্ছি। আমরা আরেকটি কবিতা শুনে নেব। আমাদের শেষ নিবেদন আমাদের নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের কেন্দ্রীয় সম্পাদক ছিলেন মাননীয় রাসবিহারী দত্ত। সেই রাসবিহারী দত্তের উপর একটি কবিতা। শিশু মেলা শিশু খেলায় ঘুম ভাঙানোর মন্ত্র, ছড়িয়ে দিতেন 10 দিকেতে নতুন অভয়তন্ত্র। ছন্দ ছড়া কাব্য ভাষায় নিত্য ভাবের তত্ত্ব, বেড়ান খুঁজে গহন বনে সদাই রণন মত্ত। রূপে রসের ছন্দ দোলায় জোয়ার জলে ভাসি, যোগ বিয়োগ জীবন যোগে বাজায় বিষের বাঁশি। সত্য ন্যায়ের ভাব ভাবনায় মহান প্রেমিক মস্ত, নিখিল ভারত শিশু সংসদে থাকেন শশব ব্যস্ত। কলকাতা থেকে ঝাড়গ্রাম হয়ে ডোমকল রাঁচি, হাসি খুশি ওই মানুষটি চিরকাল রবে বাঁচি। আর শেষ, সব শেষেরও শেষ থাকে। প্রয়াত 2019 সালে 15ই ফেব্রুয়ারি কবি আল মাহমুদ, বাংলাদেশের বিখ্যাত কবি, সেই আল মাহমুদের কে স্মরণে রেখে আমার লেখা একটা কবিতা। এপার ওপার মধ্যে পাথার পারাবারের দেশে, চলে গেলেন আল মাহমুদ পারের ভেলায় ভেসে। কোথায় পড়ে রইল ওরে হারিয়ে যাওয়া নোলক, কে শোনাবে জ্যোৎস্না আলোয় মায়ের বলা শোলক। চলকে পড়ে দুধের বাটি কর্ণফুলির কুলটায়, জাত জালিয়াত ধর্ম খেলায় জগৎখানা উল্টায়। ঘুম আসে না দু চোখে মোর কাঁঠাল চাপার গন্ধে, আকুল আকাশ আকুল বাতাস সবাই কাঁপে ধন্ধে। করছে সবাই লেখাপড়া মানুষ হওয়ার জন্য, দিনে দিনে আমরা সবাই হচ্ছি ক্রমেই বন্য, হচ্ছি ক্রমেই বন্য। লাস্ট একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে প্রায় আধ ঘন্টার উপর আপনার সঙ্গে কথা বললাম, আপনি কবিতা বললেন, আলাপচারিতা হলো, এত কথা বলতে গেলে আপনার অসুবিধা নেই তো? আমার কোনো অসুবিধে নেই, আমি নির্ঝঞ্ঝাট, আমি এতক্ষণ কথা বললাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা সোচ্চার জনতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা গান দেবো না? আচ্ছা, আমরা পরে ধন্যবাদ জানাচ্ছি, একটা গান শুনি। ঠিক আছে, রেডি? আমরা একটা গান। আমার দোকানে আছে খয়ের সুপারি চুন, নেবে নিন একটু দেখুন পরখ করে কিনুন কিনুন কিনুন। আমার দোকানে আছে খয়ের সুপারি চুন, নেবে নিন একটু দেখুন পরখ করে কিনুন কিনুন কিনুন। আমার দোকান খোলা সারা বেলা, আমার দোকান খোলা সারা বেলা, হাসতে হাসতে কাটে বেলা। কিনতে না চান তবে আসুন, পরখ করে কিনুন কিনুন কিনুন। আমার দোকানে আছে খয়ের সুপারি চুন, নেবে নিন একটু দেখুন পরখ করে কিনুন কিনুন কিনুন। আমার দোকান রাখে টাটকা তাজা, কখনো পাবে না বাসি পচা। আমার দোকান রাখে টাটকা তাজা, কখনো পাবে না বাসি পচা। নেবার হলে গন্ধ শুকুন, আমার দোকানের আছে 26 শাখা, একই দামে কেনা বেচা। আমার দোকানের আছে 26 শাখা, একই দামে কেনা বেচা। লাভের মধ্যে ওই ভক্তি গুণ, আমার দোকানে আছে খয়ের সুপারি চুন, নেবে নিন একটু দেখুন পরখ করে কিনুন কিনুন কিনুন। আমার দোকানে আছে খয়ের সুপারি চুন, নেবে নিন একটু দেখুন পরখ করে কিনুন 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 কিনুন। খয়ের সুপারি চুন বিভেদের মধ্যে এক রঙে মিলন,
টাটকা তাজা সজীব ও সতেজ অর্থাৎ সবুজের অভিযান, বাসি পচা অন্ধ কুসংস্কার, ২৬ শাখা, ভারতবর্ষে ২৬টি প্রদেশ, দোকান অর্থাৎ দেশ ভারতবর্ষ। এই আমার গানের কথা। মিউজিক ছাড়া গান, হ্যাঁ, নিজের লেখা, কত সুন্দর। নিজের সুরে এই গানটা করলাম। ধন্যবাদ সবাইকে আমারও শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা। আমাদের ইউটিউব চ্যানেল সোচ্চার জনতা মিডিয়ার পক্ষ থেকে কবি, সাহিত্যিক, লেখক, সমাজসেবী, গায়ক অমলেন্দু দাস মহাশয়কে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। সহবত উপন্যাস শেষ, পরেও লেখা রেডি আছে।